This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাদের দেখছেন তারা সকলে সোনা খুঁজছেন। কেন হঠাৎ এরকম সোনা খুঁজতে নামলেন? তার কারণ ওই ভিকি কৌশলের ছাওয়া সিনেমাতে দেখানো হয়েছে যে মধ্যপ্রদেশের ওই বুহরানপুরে সেখানে নাকি সোনা পোতা রয়েছে। ভাবুন, মোগলরা মারাঠাদের কাছ থেকে লুট করা সোনা আসিরগড় দুর্গে পুঁতে রেখেছিল, এটা ওই সিনেমায় রয়েছে। আর সিনেমার সেই দৃশ্যকে বিশ্বাস করে এই পাগলেরা সব গাঁইতি শাবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাবা যায়, আর্থ মুভার যন্ত্র আনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মাটিটাকে ক্ষতবিক্ষত করে এদের সবাইকে বাড়ি ফিরতে হয়েছে। আশা করি এতদিনে তাদের বিশ্বাস জন্মেছে যে সিনেমাতে যা দেখায় তার সবটা সত্যি নয়। এই ছাওয়া ছবিটা উত্তর ভারত জুড়ে কার্যত জানেন তো একদম হিস্টেরিয়া তৈরি করে দিয়েছে। সিনেমাতে যা দেখানো হয়েছে তাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছেন মানুষ। এটা দেখুন, এটা সিনেমার সাফল্য, এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। কিন্তু এই বিশ্বাস, এই সাফল্য, এটা তো পরপর বিতর্কের জন্ম দিয়েই চলেছে। এই ছবি ঘিরেই তো ওই ঔরঙ্গজেব বিতর্কটা হয়েছে। ঔরঙ্গজেবের পক্ষে বলতে গিয়ে মহারাষ্ট্র বিধানসভার থেকে সাসপেন্ড পর্যন্ত হয়ে গেছেন সপা বিধায়ক আবু আজমি, তার নামে এফআইআর পর্যন্ত হয়ে গেছে। ভাবা যায়, একটা সিনেমার জের, আর তার উপরেই সোনার গুজব। চিত্রনাট্যকেই ইতিহাস বলে মেনে নিচ্ছেন অন্ধভক্তরা। মানে আজকাল গোটা ভাবনা চিন্তার পরিধিটা এত ছোট হয়ে যাচ্ছে না, গোটা বিষয়টাই ছোট ছোট জায়গাগুলোতে গিয়ে আটকে যাচ্ছে। এই উন্মত্ততা দেখে কিন্তু বিশ্বাস করুন শঙ্কিত হবার প্রবল কারণ রয়েছে। এভাবে সিনেমার থেকে মানুষ বাস্তব ধারণা তৈরি করতে শুরু করলে তো মানে বিরাট বিপদ। আসল বিষয়টা তো তার মানে মানুষ নিজেদের বিচার বুদ্ধি, ভাবনা চিন্তা, জ্ঞান কোনো কিছুকেই কাজে লাগাচ্ছে না। একটা সিনেমা যদি একটা মানুষকে এইভাবে প্রভাবিত করতে পারে, তাহলে যারা মানুষকে প্রভাবিত করতে চায় উল্টো দিকে নিয়ে যাওয়ার জন্য, খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য, তারা কত সহজে মানুষজনকে বিপথে চালিত করবে বলুন তো। একটা সিনেমা রিলিজ করে কোটি কোটি মানুষকে বিপথে চালনা করা সম্ভব, এ তো বোঝা যাচ্ছে সম্ভব, এটা ঘটনা। সিনেমা, নাটক, এদের এই ক্ষমতাটা আছে, যার জন্য এটাকে সফট পাওয়ার বলা হয়। কিন্তু এই মুখে মুখে ছড়ানো, বা ওই যে সব থেকে বড় কথা যেটা বললাম, যে এত সহজে যদি মানুষজনকে প্রভাবিত করে ফেলা যায়, তাদের মাথার মধ্যে এমন কিছু গুঁজে দেওয়া যায় যে যেটার হয়তো বাস্তব ভিত্তি নেই, বা একদম একটা কোনো অদ্ভুত অলিক কিছু মাথার মধ্যে গুঁজে দিয়ে একটা বিরাট সংখ্যক মানুষকে বিপথে চালিত করা হলো, তার ফল কি হয় সে তো প্রতিবেশী বাংলাদেশ সাক্ষী। কাল সেখানে জঙ্গি সংগঠন হিজবুত তাহরির প্রকাশ্যে মিছিল করেছে, বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার দাবি তুলেছে তারা। আর ইউনূস প্রশাসন তাদের এই প্রথমবারের জন্য তারা এই বাধ্য হয়েছে অন্তত সেনাবাহিনীকে নির্দেশ দিতে যে এদের আটকাও তো বলেছে। আটকাতে গিয়ে ওই মিছিলকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। দেখুন, পুরাতন ঢাকার মানুষ যাকে ওই জাহান্নামে যাওয়া বলে না, এইসব বিষয়টি দেখে মনে হচ্ছে বাংলাদেশ সেদিকেই যাচ্ছে। যে সাপের ফনায় ভর করে ইউনূস ওই চেয়ারে এসে বসে পড়েছিলেন, এবার সেই সাপ তো ছোবল মারার জন্য ফোনা তুলেছে। কি করবেন তিনি? এখন যদি তাকে এই নিজের সেনাবাহিনী শক্তি সব ওদের আটকানোর জন্য প্রয়োগ করতে হয়, তাহলে তো বাংলাদেশে মনে হচ্ছে গৃহযুদ্ধ শুরু হলো বলে। দেখুন, আজকে যেটা সব থেকে বেশি ভাবাচ্ছে সেটা কি জানেন? ওখানে ইউনূসের মুখোশটা তৃতীয়বারের জন্য খুশে পড়েছে। হাসিনাকে গণ অভ্যুত্থানে উৎখাত করা হয়নি, একটা নিখুঁত চক্রান্ত ছিল সেটা। এটা তো ওই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের সভাতেই গিয়ে ঘোষণা করে দিয়েছিলেন ওই ইউনূস সাহেব। আর তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তো কুর্সিতে বসে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে 450 কোটি টাকা ঘুষ দিয়েছে আমেরিকা। ভাবছেন তো, বাংলাদেশকে
সেখানে ঘুষ কেন, এত টাকা? পরিষ্কার তো হয়েছে এখন কেন। একটা সরকার ফেলে দিতে, একটা নতুন সরকারকে তুলে নিয়ে আসতে। তবে আজ যে সত্যটা সামনে এসছে সেটা এগুলোর থেকেও চমকে ওঠার মতো। শুধু আমেরিকা নয়, শুধু পশ্চিমী লবি নয়, হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল রাষ্ট্রপুঞ্জ। ঠিক শুনেছেন, আমরা ধরি না এই রাষ্ট্রপুঞ্জ একটা অদ্ভুত নিরপেক্ষ বডি হবে, আর কিছু না হোক এদের ওপর ভরসা করা যাবে, এরা আছে বলেই যুদ্ধ টুদ্ধগুলো, মানে একটা বিশ্বযুদ্ধ লাগবে না, ভাবি যা হয় না তা। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের হাই কমিশনারের নাম হচ্ছে ভলকার তুর্ক। তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে কি জানিয়েছেন জানেন? রাষ্ট্রপুঞ্জ থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে শাসানি দেওয়া হয়েছিল। জুলাই আগস্টের বিপ্লব দমন করা হলে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের সেনাদের আর তাদের শান্তি বাহিনীতে নেবে না। দেখুন, বাংলাদেশে আর্থিক অবস্থা কি সেটা আপনারা জানেন। বাংলাদেশের সেনাবাহিনী তো সেই দেশের সরকারেরই অঙ্গ, ফলে তারাও আর্থিকভাবে সচ্ছল নয়। এই বাংলাদেশের সেনারা তারা ওই রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনায় কাজ করার জন্য তাই মুখিয়ে থাকে। ওখানে গেলে এটা ওই বাইরে গেলে যা হয় আর কি, অফশোরে গেলে একটুখানি টাকা পয়সা বেশি আসে, এটা তাদের কাছে বাড়তি পাওনা, বাড়তি তাগিদ। সেইটা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের চুপ করে তার মানে বসিয়ে রাখা হয়েছিল। এটাকে ব্ল্যাকমেল বলবেন না তো কি বলবেন? তাহলে ধরতে হবে যে এইভাবে রাষ্ট্রপুঞ্জ ব্ল্যাকমেল করে ওই জুলাই আগস্টের ওই অভ্যুত্থানের সময়, বিপ্লবের সময় যেভাবে দেখবেন, সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রেখেছিল। দেখুন, 5ই আগস্ট সেনাপ্রধান ফোনে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য 45 মিনিট সময় দিয়েছিলেন, বলেছিলেন এর মধ্যে আপনি চলে যান। এই চলে যাওয়ার, দেশ ছাড়ার নির্দেশ, সেটাও কি তাহলে এই সুইজারল্যান্ডের জেনিভা থেকে এসেছিল? তাহলে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের হিন্দুদের ওপর যে নিপীড়ন হচ্ছে তার জন্যও দায়ী রাষ্ট্রপুঞ্জ। এটাই তো ধরতে হবে। এটাও ধরতে হবে যে তাহলে বাংলাদেশকে এভাবে থালায় সাজিয়ে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছে এই রাষ্ট্রপুঞ্জ। ভাবছেন তো রাষ্ট্রপুঞ্জের আবার কি স্বার্থ, তারা কেন এরকম কাণ্ড কারখানা করবে? রাষ্ট্রপুঞ্জ আমেরিকার স্বার্থ দেখছে নাকি? এই প্রশ্নটা তো উঠছে। শেখ হাসিনা নিজেই জানিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকাকে না দেওয়াতেই তাকে ওই চক্রান্তের শিকার হতে হয়েছিল। দেখুন, আমেরিকা তবু একটা রাষ্ট্র, কিন্তু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, সেখানে তো আরও অনেক রাষ্ট্র রয়েছে, সবাই মিলেই চক্রান্তে লিপ্ত। এখন আবার ফলাও করে এই মানবাধিকার কমিশনের হাই কমিশনার ঘোষণা করছেন যে বাংলাদেশের সেনাকে তারা হুমকি দিয়ে চুপ করে বসিয়ে রেখেছিলেন। তাহলে হাসিনার অপসারণের পর, দেশ ছাড়ার পর বাংলাদেশে যেটা হচ্ছে সেটা রাষ্ট্রপুঞ্জের ওই মানবাধিকার কমিশন দেখতে পাচ্ছে না? ওখানে মানবাধিকার বলে আর কিছু আছে? প্রতি পদে যেটা লঙ্ঘিত হচ্ছে, না, এটা তারা দেখতে পাচ্ছে না। ভলকার তুর্কের কথা শুনে মনে হচ্ছে তিনি ইউনুসের থেকেও অনেক বড় চশমখোর। It's a huge chance for the country at this pivotal time to deal with its past, to overcome its past, to reach a moment of healing and truth-telling, and that includes each and everyone within the society of Bangladesh. And it includes religious, ethnic, whatever differences you may have, but it is one country. It is one citizenship. And that's really what I think is happening at the moment, also through the reform efforts, which I think all of us have to support, because it is meant from the perspective of anchoring human rights. শুনলেন তো, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান কিভাবে ইউনুসকে সার্টিফিকেট দিয়ে দিলেন। বললেন যে তাদের এখন সমর্থন করা উচিত, একদম বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। ভাবা যায়, হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দু মহিলাদের ওখানে ধর্ষণ, হিন্দুর কিশোর কিশোরীদের জোর করে ধর্মান্তরণ, তারপরে কিচ্ছু ঘটেনি। যা বলছেন তাতে তো তাই মনে হচ্ছে, জানেন না কিছু অথবা মানেন না কিছু। হিজবুত তাহরির বাংলাদেশকে যে খিলাফতের দিকে নিয়ে যাচ্ছে, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে সেই জঙ্গি সক্রিয়তার কোনো উল্লেখই নেই। ওই বললেন এটা এত বড় কাজ ঠিক রাস্তায় এগোচ্ছে। এইভাবে মৌলবাদী হওয়ার রাস্তায় এগিয়ে যাওয়াটা তার মানে ঠিক রাস্তা?
সেটা আবার কে বলছেন? রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান। দেখুন, এই যদি তাদের দৃষ্টিভঙ্গি হয়, যদি মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক এই কথাগুলো বলে থাকেন, তাহলে তো মানতে হবে ওই রকম মানবাধিকার কমিশন থাকার থেকে না থাকা ভালো। তারা ওখানে মানবাধিকার রক্ষা করতে নয়, কিছু কিছু ভ্রান্ত এবং ভুল পথে চালিত গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে ওখানে বসে আছে। এই যে ভলকার তুর্ক, এই তুর্ককে নাম শুনে ভাবছেন তো তুর্ক আছে যখন সে তুরস্কের কেউ হবে না, তুরস্ক নয়, এর অস্ট্রিয়ায় জন্ম, থাকে সুইজারল্যান্ডের জেনিভায়, যেখানে রাষ্ট্রপুঞ্জের হেড অফিস। এবং এর সাম্প্রতিককালে যদি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে বুঝবেন কি ধরনের মানুষজন কোন ধরনের সংগঠনের মাথায় বসে থাকে। এগুলো জানার পর আর কখনো এই ধরনের সংগঠন বা যে কোনো এই ধরনের যারা আমাদের স্বার্থ দেখার কথা, তাদের উপর চোখ বুজিয়ে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই যে ভদ্রলোক তুর্ক, তিনি হামাসকে জঙ্গি সংগঠন বলতে রাজি নন। মায়ানমারে গিয়ে শুধুমাত্র এক পক্ষের সমর্থনে বক্তব্য রেখেছেন এবং ইসলামী উগ্রপন্থার প্রতি তার আচরণ অত্যন্ত নরম। সবথেকে বড় কথা কি জানেন? 2024-এর ফেব্রুয়ারির থেকে লাগাতার ভারতের নিন্দা করে চলেছে। খেয়াল করে দেখুন, 2024-এর ফেব্রুয়ারি, টাইমটা একবার খেয়াল করুন, বুঝতে পারছেন? তারপর ভারতে কি হয়েছে একটু খেয়াল করুন তো, ভেবে দেখুন। তারপর ভারতে লোকসভা নির্বাচন হয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগের থেকেই এইভাবে রাষ্ট্রপুঞ্জ মানে কি আন্তর্জাতিক মহল, সেখান থেকে লাগাতার ভারত বিরোধিতা করা হচ্ছিল এবং ভারত সম্পর্কে বিরূপ প্রচার করা হচ্ছিল। তাহলে সেটার মধ্যেও কি একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল? তাহলে কি বাংলাদেশ আর ভারতে একই সঙ্গে ক্ষমতার রদবদল ঘটানোর পরিকল্পনা ছিল? দেখুন, বিজেপি এরকম অভিযোগ করতেই পারে এবং ধরে নিতে হবে সেই উদ্যোগটা সফল হয়নি। এদিকে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে অন্য ষড়যন্ত্রের অভিযোগটা তুলতে শুরু করে দিচ্ছে মাঝখান থেকে, একটা নির্বাচনকে ঘিরে এবং আরেকটা নির্বাচনকে ঘিরে কত রকম ষড়যন্ত্র চারপাশে ঘুরে বেড়াচ্ছে বা ষড়যন্ত্রের অভিযোগ চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ভাবলে অবাক হতে হয়, জানেন তো। এবং মনে হয় মাঝে মধ্যে, জানেন তো, যে কোনো এই নির্বাচন এগুলো কি ওই বিভিন্ন রকম এই কনস্পিরেসি থিওরি মানে ষড়যন্ত্রের অভিযোগ ছাড়া হওয়া সম্ভব নয়। দেখুন, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল একটা সময় যে এইবারের এই লোকসভা নির্বাচনটা হচ্ছে সাম্প্রতিককালের মধ্যে এমন একটা নির্বাচন যেখানে বিদেশি শক্তি কলকাঠি নাড়েনি। এখন সেটাও তো আর বলা যাচ্ছে কি, অন্তত কলকাঠি নেড়েছে কি না নেড়েছে জানি না, কিছু কিছু মানুষজন তাদের বক্তব্য দিয়ে তাহলে প্রভাবিত করার চেষ্টা কি করেনি? কি চেয়েছিল তারা? প্রশ্নটা সব থেকে বড় এই জন্যে, এর আর যাই চাক ভারতের তো ভালো চায় না। যা বলেছে, যা করেছে সবটাই ভারতের ক্ষতি করার জন্য, এটা নিয়েও কোনো সংশয় নেই। এবার ওই বললাম, এর পরের নির্বাচনগুলো, সামনের নির্বাচনগুলো, সেগুলো নিয়ে কী হবে? সেক্ষেত্রে অবশ্য আর বাইরের না, ঘরের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিরোধীরা। তারা আবার বিজেপির বিরুদ্ধে এই ষড়যন্ত্রের অভিযোগ তুলতে শুরু করেছেন। তাদের অভিযোগ কি জানেন? আসন পুনর্বিন্যাস নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। দেখুন, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসের যে পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে যদি বিরোধীরা এই ষড়যন্ত্র দেখে থাকে, তাতে প্রশ্নটা জাগবে কোনখানটায় ষড়যন্ত্র? উত্তর ভারতের জনসংখ্যা দক্ষিণ ভারতের তুলনায় বেশি। বিষয়টা একটু জটিল, আপনাদের একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই, ঠান্ডা মাথায় বুঝবেন। দেখুন, জনসংখ্যার ভিত্তিতে নতুন করে সব এই লোকসভা আসনগুলো বা লোকসভা আসনের সংখ্যা এগুলো নির্ধারণ হবে। বেশ, উত্তর ভারতের জনসংখ্যা দক্ষিণ ভারতের তুলনায় অনেক বেশি, কারণ উত্তর ভারত বা তার তুলনায় দক্ষিণ ভারত বলতে পারেন, তার সেখানে এই জন্ম নিয়ন্ত্রণটা অনেক সফলভাবে হয়েছে বলে দক্ষিণীরা দাবি করে থাকেন। ফলে উত্তর ভারতে জনসংখ্যাটা বেড়ে গেছে। উত্তর ভারতে লোকসভা আসনও কিন্তু বেশি। এবার এখন যদি জনগণনা করা হয় তাহলে দেখা যাবে উত্তর ভারতে আসন আরও বেড়ে যাবে।
কারণ যদি জনসংখ্যার ভিত্তিতে ওই লোকসভা আসন হয় তাহলে তো তাই হবে, এবং সেই অনুযায়ী আসন বন্টন হলে দক্ষিণ ভারতের বরাদ্দে কম আসন পড়বে। বিজেপির কর্ণাটক ছাড়া দক্ষিণ ভারতে তেমন উপস্থিতি নেই, ফলে সেখানে আসন কম থাকলে বিজেপির রাজনৈতিক ক্ষতি নেই। আর উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলো বিজেপির শক্ত ঘাঁটি। তাহলে অঙ্কটা বুঝতে পারলেন বিরোধীরা কোনটা কষছেন? এই অঙ্কটা কষেই বিরোধীরা বলতে শুরু করেছে যে জনগণনার পর এই জনবিন্যাসের ভিত্তিতে যদি আসন বিন্যাস হয় তাহলে এমন পরিস্থিতি হবে যে বিজেপি হয়তো কখনো হারবেই না। সেইটা ভেবেই তারা হয়তো এই গোটা বিষয়টা করার দিকে এগোচ্ছে। এখানেই তারা ষড়যন্ত্র দেখছেন। এই জন্যেই জনবিন্যাসে আপত্তি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ 7 রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্টালিন চিঠি লিখেছেন, তাদের সবাইকে সঙ্গে পেতে চেয়েছে নাকি। তার দাবি হচ্ছে যে আসন পুনর্বিন্যাস যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে, কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলো ওই বললাম তিনিও সরকারিভাবে দাবি করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে সক্ষম, কিন্তু সেজন্য তাদের পুরস্কার পাওয়ার কথা ছিল, উল্টে শাস্তি পাচ্ছে, তাদের আসন কমে যাচ্ছে। আর উত্তর ভারতের বিহার, উত্তরপ্রদেশের জনসংখ্যা রে করে বেড়ে গেছে। তাই দেশের আর্থিক উন্নতিতে বিশেষ অবদান রাখতে না পারলেও বিহার যেহেতু বেশি লোক জোগাড় করে ফেলেছে, মানে জনসংখ্যা বাড়িয়ে ফেলেছে, তাই জন্য বেশি লোকসভা আসন পাবে। স্টালিনের মতো এটা অবিচার, উড়িয়ে দেওয়ার মতো জায়গা নেই ব্যাপারটায়। কিন্তু বিষয়টা যেহেতু একটা রাজনৈতিক স্তরে রয়েছে, ফলে এখন এটা নিয়ে যে চাপানুতোর চলবে এবং আলটিমেটলি সেটা যে সিদ্ধান্তটা ওই সরকার নেবে সেটা তো কিছু করার নেই। দেখুন, বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকেও চিঠি দিয়েছেন স্টালিন। এবারে যে এতজনকে চিঠি দিলেন, এমনকি বিজেপির মুখ্যমন্ত্রীদেরও চিঠি দিলেন, স্টালিন আদৌ তাতে সাড়া পাবেন কি? পরিবার বড় হলে বড় বাড়ি প্রয়োজন হয়। ভারত বড় বাড়ি পেয়েছে, নতুন সংসদ ভবন হয়েছে, তাতে 2 কক্ষেই আসন সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সংসদের লোকসভা কক্ষে আসন সংখ্যা 888, রাজ্যসভা কক্ষে আসন সংখ্যা 384। দেশের জনসংখ্যাও তো কম বাড়েনি। 2011 সালের পর জনগণনা হয়নি, তবে রাষ্ট্রপুঞ্জের ঘোষণা অনুযায়ী ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। জনসংখ্যা অনুযায়ী লোকসভার আসন বন্টন হবে কি? 1973 সালে ভারতে শেষবার জনবিন্যাস হয়েছিল। লোকসভার আসন সেবার 522 থেকে বাড়িয়ে 543 করা হয়। 1973 সালের জনবিন্যাস সেই শতাব্দীর মতো স্থগিত করে দেওয়া হয় 1976 সালে। 2000 সালের পর প্রথম যে জনগণনা হবে তারপরেই জনবিন্যাস হওয়ার কথা ছিল, কিন্তু 2002 সালে জনবিন্যাসের স্থগিতাদেশ ফের জারি করা হয়। সেই স্থগিতাদেশের মেয়াদ পুরোচ্ছে 2026 সালে। 2026-এর পর প্রথম জনগণনা অনুযায়ী ফের জনবিন্যাস হওয়া উচিত। জনগণনা হয়নি, তবে উত্তর ভারতের জনঘনত্ব দক্ষিণ ভারতের তুলনায় বেশি। জনবিন্যাস হলে উত্তর ভারতের রাজ্যগুলির বরাতে আসন বেশি জুটবে, দক্ষিণ ভারতের রাজ্যগুলির বরাতে আসন কমবে। এর বিরুদ্ধেই সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। বিজেপি শাসিত ওড়িশা সহ 7 রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন স্টালিন। তাঁর অভিযোগ, জনবিন্যাস যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার শাস্তি পাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। সংসদে দক্ষিণী রাজ্যগুলির ক্ষমতা খর্ব হয়ে যাবে। The delimitation is done on population basis. States like Tamil Nadu, which has controlled population, are going to lose the seats they already have. When Chief Minister is doing a meeting only misguiding and lot of lies, BJP will do the productive work. Go and clarify if they have a doubt. Even when it was 145 crores, these 453 members led the country to this position today. From the third world country position to now, it is only these 453 people who have done it. They are sufficient. Let the assembly seats be increased. That is our recommendation. He's actually wanted to take some advantage. For that, actually, he is criticizing several issues about the central government stand.
উত্তর ভারতে কংগ্রেসের ক্রমশ ক্ষয় হচ্ছে, কিন্তু দক্ষিণের 5 রাজ্যের মধ্যে 3টিতে প্রবলভাবে উপস্থিত কংগ্রেস। আসন পুনর্বিন্যাসে দক্ষিণ ভারতের ভাগে কম পড়লেও কংগ্রেসের ক্ষতি, তাই আসন পুনর্বিন্যাসের বিরোধী কংগ্রেস নেতারাও। অন্তত দক্ষিণ ভারতের কংগ্রেস নেতারা আসন পুনর্বিন্যাস মানছেন না। They want to reduce our seats in the south, so we are not happy with whatever they are doing. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তামিলনাড়ুতে গিয়ে আশ্বাস দিয়েছেন, আসন পুনর্বিন্যাসে কোনো দক্ষিণী রাজ্যের আসন কমবে না। श्रीमान स्टालिन जी, मोदी सरकार ने लोकसभा में स्पष्ट किया है कि डीलिमिटेशन के बाद प्रोरेटा के हिसाब से दक्षिण के एक भी राज्य का एक भी सीट कम नहीं होगा। কিন্তু উত্তরের রাজ্যগুলিতে যদি আসন বেড়ে যায়, দক্ষিণের রাজ্যগুলি তো তুলনায় অবধারিতভাবে পিছিয়ে পড়বে। দক্ষিণ ভারতের অভিযোগ অমূলক নয়। দেখুন, একটা দাঁড়িকে বড় প্রমাণ করার বা ছোট প্রমাণ করার অনেকগুলো রাস্তা আছে, তাই না? দেখুন, তাকে ছোট করার জন্য একটা দাড়িকে সবসময় যে মুছে তাকে ছোট করতে হবে এরকম তো কোনো কথা নেই। তার পাশে একটা বড় দাড়ি কেটে দিলে সেটা তো অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। যেটা অমিত শাহ বললেন সেইটার ব্যাখ্যা এইভাবে করছে দক্ষিণের রাজ্যগুলো। তারা ভাবছেন যে তাদের যদি আসন সংখ্যা কমানো নাও হয়, কিন্তু যদি উত্তর ভারতের আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি তো তাদের প্রতিনিধিত্ব কমে গেল। এটা ওই পার্সেন্টেজের হিসেব ধরলে তারা তো আরও কমে যাচ্ছেন, তাই না? এবং এই ক্ষেত্রে এটা নিয়ে তারা যে বিরোধিতা করছেন, দেখলেন তো যে দক্ষিণের কংগ্রেসি নেতারা তারা এটার বিরোধিতা করছেন সোচ্চারে। স্টালিনের মতো আঞ্চলিক দলের নেতারা তারা এই ব্যাপারটার বিরোধিতা করছেন। দেখে মনে হতে পারে যে এটার মধ্যে একটা ইন্ডিয়া ঐক্য জেগে উঠছে আর কি, একসঙ্গে তারা একসঙ্গে এটার বিরোধিতা করছে। কিন্তু ব্যাপারটা কি তাই হবে? ইন্ডিয়া ঐক্যের মধ্যে যেগুলো উত্তর ভারতের দল, সেগুলো তো স্টালিনের ডাকে সাড়া দেবে না। যেমন উদ্ধবপন্থী শিবসেনা, শরদপন্থী এনসিপি, আরজেপি, সপা। উত্তর ভারতে আসন বাড়লে এই দলগুলোর পাতেও তো প্রসাদ পড়ার সম্ভাবনা বাড়বে। সেটা বুঝেই বোধহয় বেছে বেছে চিঠি পাঠিয়েছেন স্টালিন। এবার তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। দেখুন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাড়া দেবেন তো? বাংলাতেও তো জনসংখ্যা বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। জনসংখ্যা বাড়ছে, সেটা নিয়ে তো ইদানিংকালে যা চাপানুতো শুরু হয়েছে তাতে আপনারা পরিষ্কার বুঝে গেছেন। এবার তার ভিত্তিতে যদি আসন সংখ্যা বাড়ে, কার ভাগে বেশি পড়বে? এই কার ভাগে কত পড়বে এর উপরেই তো স্টালিনকে সমর্থন করা না করাটা নির্ভর করছে। তাহলে এবার ভোটের হিসেবটা একবার যদি কষে ফেলেন তাহলে বিষয়টা বুঝে যাবেন। তাই ভোটের হিসেব কষাটা হচ্ছে সবথেকে জরুরি। আর ভোটের হিসেব কষা অত তো সহজ নয়, চারটিখানি কথা না, অনেক কথার ব্যাপার। তাই সেই কথাগুলো বলেই ফেলি, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই না। দেখুন, 1973-এর পর লোকসভার আসন পুনর্বিন্যাস হয়নি। 2011-র পর দেশে জনগণনা হয়নি। কিন্তু এবার যদি আসন পুনর্বিন্যাস হয় তাহলে কে স্ট্যালিন এখন থেকেই নিশ্চিত থাকতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পাবেন না। কারণ জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন নতুন করে নির্দিষ্ট করা হলে তৃণমূলের কোনো অসুবিধেই নেই, বরং অসুবিধে অন্যদের। তৃণমূলের সুবিধা হওয়ার কথা। এ রাজ্যে শাসক দলের হাসি আরও বরঞ্চ চওড়া হতে পারে। কেন? কারণ বিজেপি নিজের মুখেই শুধু স্বীকার করে নিয়েছে আসন পুনর্বিন্যাস হলে তৃণমূলের আসন বাড়ার সম্ভাবনা রয়েছে। 16 আনার ওপর 18 আনা রয়েছে। যেভাবে তারা একদম সাংবাদিক সম্মেলন করে বলেছেন 136টা বিধানসভায় জনসংখ্যা বেড়েছে, তার মধ্যে 82টা আসনে দেখা যাচ্ছে সংখ্যালঘুরাই প্রধান, অর্থাৎ সেই আসনগুলোয় মুসলিমরাই সংখ্যাগুরু। তারা ধরেই নিচ্ছেন ওগুলো সব তৃণমূলের কাছে চলে গেল। মানে এটা চট করে যদি অঙ্ক কষে দেখেন তাহলে দেখবেন এরমভাবে ব্যাপারটা ভাবুন। একটা লোকসভা আসনে সাধারণত 7টা বিধানসভা থাকে। এই 82টা বিধানসভা মানে যেগুলোকে ওই মুসলিম অধ্যুষিত বলে মনে করছে বিজেপি, বা সেটাই ঘটনা, এটা তো খাতায় কলমে আছে, এটা কারোর মনে করার উপর ডিপেন্ড করে না।
সেই 82টা বিধানসভা মানে 12টার মতো লোকসভা আসন। বিজেপির আশঙ্কা যদি সত্যি হয় তাহলে ওই সব কটা আসনে মানে সংখ্যালঘুদের ভোট যদি তৃণমূলের বাক্সেই জমা পড়ে তাহলে তো সেক্ষেত্রে তৃণমূলের দিকেই অ্যাডভান্টেজ। হাতে 12টা সিট নিয়ে নামছে তারা, এবং 12টাতেই ব্যাপারটা থামছে না। এরপর যদি জনসংখ্যা অনুযায়ী ওই সমস্ত এলাকাতেও সিটের সংখ্যা বাড়ে তাহলে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, বই কমবে না। এই অঙ্কটা তৃণমূলের পক্ষে এত সহজ না হলে বিজেপি সত্যি বলছে এই প্রেস কনফারেন্স করে বলতো না কয়েকটা আসনে সন্দেহজনকভাবে মুসলিম ভোট বাড়ছে, বলতো না যে বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তৃণমূল সাহায্য করেছে বলেই 82টা ওই বিধানসভা আসন সংখ্যালঘু অধ্যুষিত হয়ে যাচ্ছে। কারণ জনসংখ্যা তো বেড়েছে, তারাই বলেছেন সব মিলিয়ে 136টা আসনে। অথচ বিজেপি এর মধ্যে শুধু সেই আসনগুলো নিয়েই কথা বলছে যে আসনগুলো মুসলিম অধ্যুষিত, মানে 82টা। 136 থেকে 82 বাদ দিন, বাকি আসনগুলোর কি হবে সেগুলো নিয়ে বিজেপি কিন্তু কিছু বলছে না। তারপরে ওখানে জনসংখ্যাটা বাড়লেও, প্রচুর বাড়লেও বিজেপি খুশি, মানে তারা ধরছেন সেই ভোটের ভাগটা তাদের দিকে যেতে পারে। এবার জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ হলে ধর্মের ভিত্তিতে তার মানে জয় পরাজয় নির্ধারিত হবে, বুঝতে পারছেন তো? হতেই পারে। এটা তো ওরমভাবে নির্দিষ্ট করে ভারতের সংবিধানে কোথাও লেখা নেই যে এখানে এই রকম ধর্মের লোক থাকবে, ওখানে ওই ধর্মের লোক থাকবে, এই ধর্মের লোক ওকে ভোট দিতে পারবে না, ওই ধর্মের লোক ওকে ভোট দিতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ভারতীয় তিনি যে ধর্মেরই হোক না কেন যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারেন। মুসলিমরাও বিজেপিকে ভোট দিতে পারেন, এতে তো অসুবিধার কিছু নেই। ইনফ্যাক্ট এই উত্তরপ্রদেশে যোগী সরকার যেভাবে ক্ষমতা এসছে, বহু মুসলিম অধ্যুষিত এলাকার থেকে বিজেপি ক্যান্ডিডেটরা প্রথমবারের জন্য ড্যাং ড্যাং করে জিতে চলে এসছেন। ফলে এই কথাগুলো তৃণমূলের লোকজন বলতেই পারেন, এটা তাদের বলার জন্য রয়েছে। কিন্তু দেখুন, বিজেপির অভিযোগটা যদি সত্যি হয় তাহলে একজন বাংলাদেশি বা রোহিঙ্গা যদি সত্যি ভারতীয় সেজে ভোটে অংশ নেন, ভারতীয় গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করেন, তাহলে সেটা কি হবে বুঝতে পারছেন কতটা আশঙ্কাজনক? তখন তো মানতে হবে এই অভিযোগগুলো সত্যি হলে এই বাংলাদেশি বা রোহিঙ্গারাই কি ভারতীয় গণতন্ত্র নিয়ন্ত্রণ করবে, অন্তত এ রাজ্যে। এবং এ রাজ্যের কথা কেন বলছি, এই গোটা বিষয়টা যদি লোকসভার আধারে হয়, আলটিমেটলি তারা তো আমাদের সর্বভারতীয় সমস্ত গণতন্ত্রটাকেই নিয়ন্ত্রণ করছে। মানে নিয়ন্ত্রণ কোথাও না কোথাও 1% হলেও তো হয়ে যাবে, মেনে নেওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, যারা এরকম করবে তারা এদেশে ঢুকবেটা কি করে, অথবা ঢুকে যদি পরেও তারা আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করবে কি করে, তারপর তো ভোটার তালিকায় নাম তুলবে, সেটাও একটা ধাপ। এই ধাপগুলো পেরোবে কি করে, এইগুলো আপনার আমার মতো সাধারণ মানুষের প্রশ্ন। পড়ে দেখুন, দেখবেন দুদল লোক, মানে শাসক আর বিরোধী, এরকমভাবে দুদিকে দিয়ে আঙুল তুলে দাঁড়িয়ে রয়েছে। এক দল বলবে বিএসএফ এর দোষ, ওই জন্য ঢুকে পড়ছে সব। আরেক দল বলবে পুলিশ প্রশাসনের দোষ, ঢুকে পড়ে নিশ্চিন্তে সব এই সমস্ত পরিচয়পত্রগুলো বানিয়ে নিচ্ছে। অর্থাৎ পারস্পরিক দোষারোপ চলছে, পারস্পরিক দায় আছে, এটাও মোটামুটি আপনার আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মাঝখান থেকে এই লোকগুলো তো আমাদের গণতন্ত্রের কোথাও না কোথাও অংশ হয়ে বসে থাকবে। ভিন দেশ থেকে এসে আমাদের দেশে ঢুকে পড়ে তারা যে আমাদের ভালো চাইবেন না, এটা নিয়ে তো কোনো সংশয় থাকতে পারে না। এবং সব থেকে বড় আশঙ্কার জায়গাটা কি জানেন, একটা পারস্পরিক সন্দেহ প্রবণতা তৈরি হবে। এই যে বলছি কথাগুলো, এই ভোটার তালিকা নিয়ে যেভাবে তৃণমূল বলছে, বিজেপি বলছে, সবাই বলছে ভূত আছে, সবাই বলছে এর মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, বক্তব্য সবার রয়েছে। হ্যাঁ, কোনোটা ভিন রাজ্যের, কোনোটা ভিন দেশে। এবার এই বক্তব্যগুলো যত বেশি করে উঠবে, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে, সবাই সবার দিকে বাঁকা চোখে তাকাবে। এই সন্দেহের বশে যদি কোনো ভুল হয়ে যায়, যিনি অনুপ্রবেশকারী নন তাকে যদি অনুপ্রবেশকারী বলে সন্দেহ করে বসা হয়, তাহলে কি হতে পারে ভাবতে পারছেন? এটা আমি এমনি এমনি বলছি না, কারণ যেটা বলছি, যেটা আশঙ্কা করছি, সেটাই তো ঘটেছে। অন্তত শ্যামলচন্দ্র পালের ক্ষেত্রে এটাই তো হয়েছে। 12 নয়, শ্যামলচন্দ্র পাল নিজের জীবনের 6টা বছর
ফেরত চাইতে পারেন। দিনহাটার বাসিন্দা শ্যামল চন্দ্র পাল মানসিক রোগে ভুগছেন অনেক দিন ধরে। 2019 সালের নভেম্বর মাসে নিখোঁজ হন শ্যামল চন্দ্র। অনেক খোঁজাখুঁজির পর মিসিং ডায়েরি করে পরিবার। 2022 সালে আচমকা একটা খবর আসে দিনহাটায়। শ্যামল চন্দ্রের পরিবার বহরমপুর সংশোধনাগারে ছোটে। সেখানে শ্যামল চন্দ্রকে দেখতে পান তার স্ত্রী চায়না। স্বামীকে খুঁজে পেলেও আকাশ থেকে পড়েন স্ত্রী। শ্যামল চন্দ্রের স্ত্রী জানতে পারেন বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তার জেল হয়েছে। শ্যামল চন্দ্রের আসল নাম চাপা পড়েছে জেলে। জেলে শ্যামলের পরিচয় হরিলাল চন্দ্র পাল। বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। জন্মসূত্রে ভারতীয়, নিজের দেশে বাংলাদেশি সন্দেহে জেল খাটছেন। 2022 সালেই আদালতে তথ্য পেশ করে দাবি করে শ্যামল চন্দ্রের পরিবার। এনকোয়ারিতে দেখা গেল এ হীরালাল চন্দ্র পাল, বাবার নাম ঠাক্কা পাল, টাঙ্গাইলের বাসিন্দা নয়। ইনি শ্যামল চন্দ্র পাল, পিতা খগেন্দ্র চন্দ্র পাল, আমাদের ভারতীয় নাগরিক। মামলা মকদ্দমা শুনানি চলার পর শ্যামল চন্দ্রকে সসম্মানে মুক্তি দিয়েছে আদালত। মানসিক ভারসাম্যহীন মানুষ, তিনি তার পরিচয় দিতে পারেননি এবং দুর্ভাগ্যজনক এটা যে তিনি একসময় তাকে ট্রায়ালে পুট করা হয় এবং তিনি কনভিক্টেড হন। তাকে বাংলাদেশ পাঠানোও যাচ্ছিল না, তার মেডিকেল ট্রিটমেন্ট চলছিল বহরমপুর জেলে। শ্যামল চন্দ্র বাড়ি ফিরেছেন। দেশের মানুষ দেশের জেল থেকে ছাড়া পেয়েছেন। 6টা বছর মানুষটা বুঝতেই পারলেন না অপরাধ কি। 6টা বছরে পৃথিবী বদলে গেছে অনেক। শ্যামল চন্দ্র টেরও পাননি। চোর চাই যে করেই হোক, হোক না সে যে কোনো লোক, চোর চাই। ভাবখানা এরকম নাকি? অনুপ্রবেশ হচ্ছে, কেউ অস্বীকার করতে তো পারছেন না, ঠেকাতেও পারছেন না। এবার অনুপ্রবেশকারী মাঝে মধ্যে ধরতে হবে। এবার ঠিকঠাক অনুপ্রবেশকারী ধরলে তারপর কি হবে, কে বাধা দেবে, কার প্রশ্নের সামনে দাঁড়াতে হবে, সে তো আবার অন্য ব্যাপার। কিন্তু তা বলে একজন ভারতীয় তাকেই জেল খাটিয়ে দেওয়া হলো অনুপ্রবেশকারী বলে। যারা আসল অনুপ্রবেশকারী তাদের কি হলো? এই প্রশ্নটা করলেও দেখবেন নেতারা একে অন্যের দিকে আঙুল তুলছেন। বিজেপি বলবে আসল অনুপ্রবেশকারীরাই হচ্ছে ভোটার তালিকার আসল ভূত। ভোটের দিন যারা নৃত্য করে বলেই নাকি শাসক পক্ষ সুবিধা পেয়ে যায়। অন্তত বিজেপির তো সেরকমই অভিযোগ। বাংলার বিজেপি নেতারা নাকি খুঁজে বের করেছেন এ রাজ্যের ভোটার তালিকায় এরকম 17 লক্ষ আসল ভূত, মানে ভুয়ো ভোটার রয়েছে, যাদের নাম কেটে বাদ দিতে হবে বলে তারা দাবি করছেন। এবার দেখুন, আমার কি ধারণা জানেন, ভোট যত কাছে আসবে বিজেপির এই দাবিটা ততই উচ্চাঙ্গ সঙ্গীতে পরিণত হবে। ফলস ভোটারের তালিকা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 17 লক্ষ তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। প্রথম কাজ হবে এই 17 লক্ষ ভুয়ো ভোটার যা আমরা ধরে দিয়েছি নির্বাচন কমিশনকে, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। এবার বিজেপির এই দাবি ওঠার সঙ্গে সঙ্গে দুটো ঘটনা ঘটেছে। প্রথমত, জাতীয় নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে যে ভোটার তালিকায় ত্রুটি আছে। আপাতত ভোটার তালিকায় একই এপিকে একাধিক ভোটার রয়েছে, এই গণ্ডগোলটা কমিশন স্বীকার করেছে। এটা তৃণমূলের অভিযোগ ছিল। সেই অভিযোগ যেহেতু কমিশন স্বীকার করে নিয়েছে, সুতরাং বিজেপি আশা করতেই পারে অদূর ভবিষ্যতে তারা যে অভিযোগ করছে সেই অভিযোগটাতেও নির্বাচন কমিশন হয়তো শিলমোহর দিয়ে দেবে। আর দ্বিতীয়ত, ভোটার তালিকা শুদ্ধ করার যে উৎসাহ তৃণমূল নেতারা দেখাচ্ছিলেন তাতে হঠাৎ একটা কীরকম ভাটা পড়ে গেছে খেয়াল করছেন। ভোটার তালিকার থেকে বিনজল বের করতে সুব্রত বক্সী তৃণমূলে যে কমিটিগুলো গড়ে দিয়েছিলেন সেই কমিটিগুলো তো আচমকা স্থগিত হয়ে গেছে। একদম তৃণমূল নেত্রী স্থগিত করেছেন। কেন? তৃণমূল কি এত ভালো ওঝা যে এক সপ্তাহের মধ্যে সব ভূত ধরে ফেললো নাকি? নাকি বিজেপির অভিযোগে তৃণমূলের ভূত ধরার উৎসাহে ফাটা পড়ল? এবার এই কথাগুলো এই জন্যে বলছি, কোন ঘটনার সঙ্গে যুক্ত সেটা যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারাই বলতে পারবেন। আমরা শুধু ইঙ্গিতগুলো দেখে সম্ভাবনার কথাটা আন্দাজ করার চেষ্টা করতে পারি, একটু আপনাদের সাথে আলোচনা করতে পারি। ইঙ্গিতগুলোই দিই। ইঙ্গিত 1, নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলেছে একই এপিকে যাতে একাধিক রাজ্যে ভোটার না থাকে
সেটা তারা 3 মাসের মধ্যে ব্যবস্থা করে দেবে। মানে একজন ভোটারের এপিক নম্বর হবে ইউনিক। এবার কমিশন যেহেতু বলেছে তারা ভুল শুধরে নিচ্ছে, এটা তৃণমূলের উৎসাহ কমিয়ে দিতেই পারে। তৃণমূল ভাবতেই পারে তাদের দাবি ছিল, সেই দাবি পূরণ যখন হয়ে গেছে তখন তো যুদ্ধে যেতে হয়ে গেল, এরপর আর অকারণে ঘাম ঝরিয়ে লাভ নেই, তো বরং একটু জিরিয়ে নেওয়া যাক। হতে পারে। ইঙ্গিত 2, তৃণমূল কি আদৌ এই ভোটার তালিকার ভূত ধরতে আগ্রহী ছিল? কারণ যে ধরনের ভূত তারা খুঁজতে নেমেছেন তা যে সংখ্যার বিচারে বিরাট কিছু হবে না, সেটা নিয়ে তাদের খুব বেশি সন্দেহ ছিল কি? মানে যে সংখ্যাটা ভোটের ফল এদিক ওদিক করে দিতে পারে, এরকম বিরাট সংখ্যা হতে পারে, এটা নিশ্চয়ই তারা ভাবেন। তাহলে এই ভূত খোঁজাটা কি আসলে একটা মূলোর মতো, যেটা ওই খুঁড়োর কলের মতো নাকের ডগায় ঝুলিয়ে দলের নেতাকর্মীদের দৌড় করানো যাবে? অন্যরা যখন বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করতে পারেনি তখন নিজের দলের কর্মীদের মাঠে নামিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ওই ভোটার তালিকায় ভূত খোঁজার মূল্য ঝুলিয়ে নেতা কর্মীদের ওয়ার্ম আপ করতে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল। আমরা দেখেছি তো গত 1 সপ্তাহ ধরে তৃণমূলের সব স্তরের নেতাকর্মীরা কি পরিমাণ দৌড়ে বেরিয়েছেন, পাড়ায় পাড়ায় সার্ভে করছেন, ডোর টু ডোর গেছেন, কেউ কেউ বাদ যায়নি, একদম নেতা মন্ত্রী শান্ত্রী সবাই। এবার তারা হয়তো এত ভালো পারফর্ম করেছেন এই 1 সপ্তাহের মধ্যেই যে তৃণমূল নেত্রী ভেবেছেন বাহ সবাই তো বেশ ভালো ফর্মে আছে, সুতরাং আপাতত এবার একটুখানি জিরোতে দেওয়া যাক, নাহলে একঘেয়েমি চলে আসতে পারে। বিধানসভা ভোট আসতে তো এখন অনেক দেরি, ওয়ার্ম আপেই যদি সব ঘাম ঝরিয়ে ফেলে তাহলে আসল সময় তো ক্লান্ত হয়ে পড়বে। তাই হয়তো তো আপাতত ওই সুব্রত বক্সির যে কমিটি গড়ে দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইঙ্গিতগুলোর পাশাপাশি আরেকটা ইঙ্গিতও একটু কাল্টিভেট করতে পারে। তৃণমূল কংগ্রেসের মনে হচ্ছে তাদের অভিযোগের থেকেও বিজেপি নেতারা যে অভিযোগটা করেছেন সেটার গ্রহণযোগ্যতা একটু বেশি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে তার সাথে অনেক বেশি খাপ খেয়ে যেতে পারে এই ভোটার তালিকায় অনুপ্রবেশকারী, এবং যে অনুপ্রবেশকারীদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে বিজেপি অভিযোগ করছে, সেই অভিযোগটা সেটা হলে তো তৃণমূলের দুদিকেই ক্ষতি। এক, তেরে ফুড়ে ভোটার তালিকা সংশোধনের কথা বললে কমিশন যদি বিষয়টা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নেয়, যদি বাংলার ভোটার তালিকা খতিয়ে দেখে এবং যদি দেখা যায় বিজেপির অভিযোগ সত্যি, 17 লক্ষ বা তার কম বেশি ভোটার সত্যিই ভুয়ো, তাহলে তো সেই সংখ্যক ভোটারের নাম কমিশন বাদ দেবে। এবার তাতে তৃণমূলের ক্ষতি হবে কি হবে না সেটা তারা বলতে পারবেন, কিন্তু তখন বিজেপি নেতাদের কথাগুলো তো জনমানসে আরও বেশি বিশ্বাসযোগ্য শোনাবে, মানুষ তো বিশ্বাস করতে শুরু করবে এরা যা বলছে তাই তো হচ্ছে, ঠিক বলছে তার মানে। এবার ভিন রাজ্যের ভোটার এখানে এসে ভোট দিয়ে যাবে, এটার থেকে ওই বাংলাদেশি বা রোহিঙ্গারা ভোটার তালিকায় মিশেছিল, এই ধারণাটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা। সেক্ষেত্রে বিরোধীরা সুযোগ পেয়ে যাবে। এটা বুঝেই কি তৃণমূল একটু দমে যেতে পারে, 1 পা পিছিয়ে আসতে পারে? মানে দেখুন, এটা তো লড়াইয়ের অঙ্গ, 2 পা এগোনোর জন্য মাঝে মধ্যে 1 পা পিছিয়ে আসতে হয়। তাই এই সিদ্ধান্ত স্থগিত রাখার বিষয়টা তৃণমূলের 2 পা এগোনোর প্রস্তুতিও হতে পারে। এরপরেও যদি কারোর মনে কোনো সন্দেহ থাকে তাহলে এটা কাজ করুন, আমি কিছু বলছি না, অনুব্রত মণ্ডলের কথা শুনুন, বুঝবেন কেন তৃণমূলকে একটু দম নিতে হচ্ছে। আমাদের বীরভূম জেলায় মাত্র 4-5টা বেরিয়েছে। 4-5 জন বেরিয়েছে না, 4-5টা। কোন এলাকায় তাও? একটা মোহাম্মদ বাজারে বেরিয়েছে, ঝাড়খণ্ডে সিউড়ি 2-1-2, আরেকটা ওদের ইয়েতে বেরিয়েছে শীতলগ্রাম 4-5টা বেরিয়েছে। আমরা স্ক্রুটিনি পুরোদস্তু, নেত্রী নির্দেশ দিয়েছেন, যে নেত্রী যে অভিযোগ তুলেছেন সেটা তো মান্যতা দিয়েছে, কেন্দ্রের নির্বাচন কমিশন চাপে পড়ে মেনে নিয়েছে। তো তা ওরা কি ব্যবস্থা নেবে, ওরা কি ব্যবস্থা নিচ্ছে সে ওরা নিক, কিন্তু আমাদের স্ক্রুটিনিতে কোনো ঘাটতি থাকবে না, আমরা পুরো দস্তুর স্ক্রুটিনি চলবে। যে ন্যারেটিভ, যে প্রোপাগান্ডা ওনারা শুরু করেছিলেন, সেই ন্যারেটিভ প্রোপাগান্ডা এবার ধাক্কা খাবার মুখে। তালিকা সংশোধন নিয়ে পশ্চিমবঙ্গে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনের রাজনীতি। আমি বলছি গার্ডেন রিচ, পার্ক সার্কাস, রাজাবাজার, তপসিয়া, আমি কলকাতা শহরের কথা বলছি, এই সব জায়গায় ভোটার কত বেড়েছে
আপনি ভূত বেশি বেড়েছে না জিন বেশি বেড়েছে আজকে সেটা আগে দেখাতে হবে। দেখুন, বীরভূমের গোটা জেলাটায় 4-5 জনের মতো মানে কোনোভাবে ভূত খুঁজে বার করতে পেরেছেন অনুব্রত মণ্ডল। পরিষ্কার করে বলে দিচ্ছেন কাজ শেষ হয়ে গেছে। তার মানে পুরোটাই একদম দুধ আর কি, জল বলতে কিছুই নেই। যেটুকুনি সামান্য ছিটে ফোটা আছে, ওই বলে না মাঝে মধ্যে যে জলের মধ্যে ওই দেখবেন যদি আপনি কোনো একজন কাউকে ধরলেন আপনার দুধওয়ালা, আরে দুধে জল মিশিয়েছি, সে তখন বলে দেখুন একটু জল মেশাতে হয় বাবু, না মেশালে ওই গরুর বাঁটে ঘা হয়ে যাবে। এরও সেরকম এই 2-4টে এরকম তো থাকবেই, 2-4টে একটা গোটা জেলায় দেখুন কথা হলো। এবার দেখুন তার মানে বাকি সব ঠিক আছে, এই ন্যারেটিভ তো মানে এই বক্তব্যটা, এই সার্টিফিকেট যা দিচ্ছেন নির্বাচন কমিশনকে, সেটা তো ঘুরিয়ে বিজেপিকে দিয়ে দেওয়া হলো। কারণ তৃণমূল তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছিল কেন্দ্রীয় সরকার নাকি এরকম পুরো বিষয়গুলো বন্দোবস্ত করে এমন সব ভোটার ঢোকাচ্ছে যাতে এক একটা রাজ্যের ফলাফল ওলটপালট হয়ে যাচ্ছে। সেটা অনুব্রত মণ্ডল সার্টিফাই করে দিচ্ছেন, কিচ্ছু হয়নি। তো এরকমও হতে পারে, যা পারে করুক না, তাতেও কিছু হবে না। গুড় বাতাসা, চরাম চরাম, অন্য সংস্কৃতি ওখানে হতে পারে, কিন্তু মুখের কথা সেটাই তো আলটিমেট। আর মুখের কথা ছাড়া যেটা আছে সেটা হচ্ছে অনুমান। দেখুন এগুলো সব কথা যেগুলো আপনাদের বলছি তার মধ্যে অনেকটা কিন্তু অনুমান। এবার অনুমান যখন করছি তখন আরেকটু অনুমান করতে ক্ষতি কী? খেয়ালি পোলাও যখন রান্না করছে তখন আরেকটু ঘি ঢালতেই পারেন, তাই না? দেখুন এমনও তো হতে পারে যে তৃণমূল যেটা আশা করেনি সেটাই ঘটে গেছে। তৃণমূল নেতারা ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছিলেন, আর মানুষ যে তাদের তালিকা তৈরি করে অপেক্ষা করছিল সেটা তারা ভাবতে পারেননি। গতকাল ক্যানিং পশ্চিমের বিধায়কের সামনে জল আর আলো নিয়ে বিক্ষোভ হয়েছে। কালকেরটা ভেবেছিলাম একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা ইঙ্গিত পাচ্ছিলাম, অনুমান করছিলাম এরকম হবে। অনুমান মিথ্যা হয় না সবসময়। তারকেশ্বরেও তো একই ঘটনা ঘটেছে। তারকেশ্বরের 14টা ওয়ার্ডে যারা থাকেন তাদের অনেকেই পুরো পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ভোটার কার্ডে থাকা ঠিকানার সঙ্গে তাদের ঠিকানা মিলছে না বলে পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে, এই সমস্ত বলেছিলেন পৌর প্রতিনিধিরা, বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তৃণমূল নেতাদের কথা কানেই তুলতে চাননি তারকেশ্বরের মানুষ। আগে আমাদের 14 নম্বরের কাজ খুব ভালো পরিষেবা ছিল, এখন 4টা বছর হলো কোনো কাজ হচ্ছে না। সবাই বলবে এখানে আমরা 14 যে কাউন্সিলর দাঁড়াচ্ছে, কিন্তু সেটা 6 নম্বরের কাউন্সিলর ভোটটা পাচ্ছি, তো পরিষেবা আমরা ঠিক মতন পরিষেবা পাচ্ছি না। ক্ষোভের মুখে আমরা পড়েছি, যেটা হচ্ছে এই এলাকার মানুষের যেটা ক্ষোভ বা বিক্ষোভে পরিণত হচ্ছে যে এরা 14 বাসিন্দা, এরা প্রায় 5-6 বছর ধরে এদেরকে ভোট দিতে হচ্ছে অন্য ওয়ার্ডের লোককে, মানে এখান থেকে অনেকটা দূরে, 6 নম্বর, মানে এখান থেকে 1 কিলোমিটার প্রায় দূরে। তো এরা যখন পরিষেবা দিতে চাইছে তখন কার কাছে যাবে? দেখুন তারকেশ্বর পুরসভার এই ব্যাপারটা কিন্তু খুব ইউনিক, একটু খুলে বলি আপনাদের। এই সমস্ত পুরো ভোটে প্রত্যেকটা বুথে একটা ম্যাক্সিমাম সংখ্যক ভোটার থাকতে পারে, একটা নির্দিষ্ট সংখ্যক ভোটার। এবার তারকেশ্বর পুরসভার এই সমস্ত ওয়ার্ডগুলোতে ভোটার সংখ্যা অনেক বেড়ে গেছিল। এবার ভোটার সংখ্যা বেড়ে যাওয়ায় হিসেব অনুযায়ী বুথের সংখ্যা বাড়ানো দরকার, কিন্তু বুথের সংখ্যা বাড়ানো মানে সব কিছুই তো বেড়ে যাওয়া। বুথের সংখ্যা বাড়বে, সেই বুথ পরিচালনার লোকের সংখ্যা বাড়বে, কর্মী সংখ্যা বাড়বে, মানে সব কিছুই বেড়ে যাবে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে খরচ বাড়বে। এই ব্যাপারটা তো মাথায় রাখতে হবে, তাই না? তাই জন্য কী করা হয়েছিল জানেন? এই যে বাড়তি ভোটাররা যাদের জন্য হয়তো অন্য একটা বুথ তৈরি করতে হতো, তাদের অন্য কোনো ওয়ার্ড, যে ওয়ার্ডে হয়তো কোনো বুথে কম সংখ্যক মানে নির্দিষ্ট যতজন থাকতে পারেন তার তুলনায় কম সংখ্যক ভোটার আছেন, সেটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই ওয়ার্ডের বাসিন্দা তারা আলটিমেটলি ভোট দিচ্ছিলেন অন্য ওয়ার্ডে। এবার এইখান থেকেই তো যাবতীয় গোলমালের শুরু। তাদের হয়তো ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি বাড়তি বলে মনে করতে শুরু করেছেন, তিনি এখানে এসে কাজ করবেন না, আর এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানেন ওরা আমার ভোটার না, সুতরাং তাদের জন্য কাজ করবেন না। কি গোলমেলে কাণ্ড বলুন তো, উদর পিণ্ডি বুধর ঘাড়ে চলে গিয়ে। এবার এই সব যে ক্ষোভ বিক্ষোভ, এগুলো তো সব আউট অফ সিলেবাস ব্যাপার, কেউ জানে না কীরকম হবে। সেটার মুখোমুখি হয়ে শাসক দলের নেতারা হয়তো উপলব্ধি করছেন যে এই ঝড়ঝাপটা সামলানোর জন্য তো প্রস্তুত হয়ে তারা এখনই নামতে পারেননি।
এটার প্রস্তুতি তো ছিল না। তারা একটু তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, দলনেত্রী বলেছেন নেমে পড়েছেন, কিন্তু রাস্তায় পা দিয়ে দেখছেন 1 হাঁটু জল, অথচ পরে এসছেন বুট জুতো, গামবুট পরে আসেননি। হয়তো সেজন্যে এই তৃণমূল নেতৃত্ব আপাতত একটু ধীরে চলো নীতি নিতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা হবে না। এরকম হট করে একটা কমিটি হলো, একটা উদ্যোগ নেওয়া হলো, একটা ফুল ফ্লেজেড প্রবল উদ্যমে শুরু হয়ে মাঝ রাস্তায় হঠাৎ ব্রেক কষে দেওয়া হলো। সাডেন ব্রেক কষলে কি হয় দেখেছেন তো, রাস্তায় গাড়ি হঠাৎ করে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়, আর মাঝে মধ্যে তখন পেছনের গাড়িগুলো টাল সামলাতে না পেরে গাড়ির পেছনে এসে দামাদ্দাম মেরে দেয়। এক জোর মারে, তার পেছনে আরেক জোর মারে, সব মিলে আর ক্যাওসের চূড়ান্ত আর কি। এরকম কিছু হবে না তো। দেখুন, জেলার যে সমস্ত নেতাদের নিয়ে সুব্রত বক্সী কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন, তারা হয়তো একটা মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, এবার মাঠে নামবেন আর দুর্দান্ত পারফরমেন্স করবেনই করবেন, করতেই হবে। তালিকা খুঁজে যেখানে যত ভুয়ো ভোটার আছে সব বার করে নেবেন, কারণ এই ভূত খোঁজার কাজে পারদর্শিতা দেখাতে পারলে তবেই তো প্রমোশন হবে। এই আভাসটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছিলেন, বলেছিলেন তো কোন নেতা কতটা দক্ষতার সঙ্গে এই ভোটার তালিকা সংশোধন করার কাজটা করছেন, মানে পারফর্ম করছেন, তার ভিত্তিতে দলের রদবদল হবে। এবার এই সাময়িক স্থগিতাদেশে তারা হতাশ হয়ে পড়তে পারেন, এবং সব থেকে বড় কথা ভুল বার্তাও যেতে পারে। ওই বললাম যেমনটা হয়েছে ওই চুঁচড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে। সেখানে কি হয়েছে জানেন? হাসপাতালে আমরা কি জানি, ব্রেকফাস্ট দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়, লাঞ্চ দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়, এগুলো একদম সময় বেঁধে দেওয়া হয়, কারণ রোগী তো তাদের খাওয়া দাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকা দরকার, দুটো খাবারের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকা দরকার। সেই মতোই হাসপাতালে সকাল 9টা নাগাদ রোগীদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। এবার রোগীরা ব্রেকফাস্ট শেষ করেছেন কি করেননি, দেখা গেল তার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছে লাঞ্চ, দুপুরের খাবার। এবার তারা অবাক হয়েছেন, অবাক হওয়ারই কথা, কিন্তু কাণ্ডটা আরও অবাক হওয়ার মতো। এক কিচেন কর্মী, মানে যার দায়িত্বে ছিল এই লাঞ্চ দেওয়া, তার অন্য কোনো কাজ ছিল, তারাই তাড়াতাড়ি বাড়ি যাবেন বলে ঠিক করেছিলেন, তাই আগে ভাগেই লাঞ্চ দেওয়ার কাজটা সেরে ফেলেছিলেন। এবার হাতের সামনে খাবার চলে এসছে, অনেক রোগী দুপুরের খাবার খেতেও শুরু করেছিলেন, কিন্তু চিকিৎসকরা তো প্রমাদ গোনে, এরকম সময়ের আগে খাওয়া, একটা খাওয়ার পরে পরেই আরেকটা খাওয়া, এতে তো রোগীদের ক্ষতি হয়ে যেতে পারে, গ্যাপ বেড়ে যেতে পারে পরের খাবারের সঙ্গে, সেখানে তো ওষুধ ফষুধ দেওয়ার ব্যাপার থাকে, তাতে তো আরেক ঝামেলা। এই সমস্ত ভেবে অ্যাসিস্ট্যান্ট সুপার ওই খাবারগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, বলেন এখন না, এখন সরিয়ে নিন, নির্দিষ্ট সময় দেবেন। নির্দেশ যেরকম এসছে, হাসপাতালের কর্মীরা সেই খাবারের থালা সরিয়ে নিয়েছিলেন, কিন্তু এই যে মাঝ রাস্তা এইভাবে বেড়ে দেওয়া খাবার সরিয়ে নেওয়া হলো, এতে কি রটে গেল জানেন? রটে গেল রোগীদের খাবারে নাকি বিষ ছিল, তাই কর্তৃপক্ষ ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। ভাবুন তো, যত মহৎ উদ্দেশ্যই হোক, সিদ্ধান্তটা আচমকা নিলে তার মানে ওই সাডেন ব্রেকের মতো পেছনে এসে অন্য গাড়ি ধাক্কা মারার একটা সম্ভাবনা তো থেকেই যায়। খাবার ভালোই দিয়েছে না, ওই খালি মানে দু খাবার খেয়েছে, তারপরেই বললো যে খাবেন না খাবেন না, চিন্তা হচ্ছে কি ব্যাপারে বললো, বারণ করলো। হাসপাতালের টোটাল পেশেন্টদের দুপুরের খাবার, যেটা আমরা লাঞ্চ বলি, সেটাকে তারা 11টার সময় সার্ভ করে দিয়েছে। এটা শোনার পর আমাদের যিনি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছেন, তিনি ওয়ার্ড মাস্টার অফিসে গিয়ে বলেন যে ইমিডিয়েট খাবারটাকে স্টপ করে দিন, যে কজন দেওয়া হয়েছে বাদ বাকি যেন আর খাবার না দেওয়া হয়। স্টাফ আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য, তাকেও আমরা ডেকে পাঠিয়েছি। হাসপাতালের তরফে বোঝানো হয়েছে, কিন্তু রোগীদের নাকি ওই বিষের ভয় কাটেনি, ভয় জাকিয়ে বসেছে। আর ভয় তো ছোঁয়াছে, একবার যদি ঢুকে যায় একজনের থেকে আরেকজনের দিকে ছড়ায়, যায় না সহজে। এই ভয়টা এলো কোত্থেকে খেয়াল করে দেখুন, স্রেফ একটা গুজব থেকে, এবং একটা প্রসেস, সেটা মাঝ রাস্তায় হঠাৎ থামিয়ে দেওয়া হয়েছিল বলে ওই খাবার মাঝ রাস্তায় ফেরত নেওয়া হয়েছে, সেখান থেকেই তো গুজবটা ছড়িয়েছিল, ওই বিষের গুজবটা। এবার এই গুজব থেকে ক্ষোভও তৈরি হতে পারত। ক্ষোভ তৈরি হলে কি হয় জানেন? ঋত্বিক ঘটক অনেক দিন আগে সেটা একটা সিনেমায় দেখিয়ে দিয়ে গেছেন। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, বেঁচে থাকার তাগিদে বাস চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অভিরাম, কিন্তু প্রথম দিন বেরিয়ে অ্যাক্সিডেন্ট, জনতার রোষ,
উন্মত্ত জনতা পিটিয়ে খুন করে অভিরামকে। সরকারের লোকজন আর পুলিশ বাড়ি খুঁজে বের করে মৃত্যুর খবরটা দিতে এসেছিল। দেশভাগের পরবর্তী সময়ের পটভূমিকায় তৈরি এই সিনেমাটায় জনতার এই উন্মত্ত রোষের একটা কারণ ছিল, জানেন তো? কারণটা খিদে, পেটের খিদে। খিদের তাগিদে পথে বের হওয়া মানুষের রোষ উন্মত্ততায় পরিণত হয়েছিল, সেটা আছড়ে পড়েছিল অভিরামের ওপর। বাস চালক অভিরাম, সেও তো ওই খিদের তাগিদেই স্ত্রী সংসারের জন্যেই পথে নেমেছিল স্টিয়ারিং হাতে। সেদিনের অভিরাম আর আজকের জয়ন্ত, খুব ফারাক আছে কি? জয়ন্ত সেন, যাকে কয়েকজন পিটিয়ে মেরে ফেলেছে, অভিরামের মতো জয়ন্ত সেনও তো পেটের তাগিদে রাস্তায় ক্যাব নিয়ে বেরিয়েছিলেন, গাড়ি পার্ক করছিলেন, একটা স্কুটিতে সেই সময় ধাক্কা লেগেছিল। জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তার পরের পরিণতি বচসার সময় জয়ন্তর মুখে কাপড় বেঁধে নৃশংস মার। কলকাতায়, এই কলকাতায় বিজয়গড়ের মতো একটা এলাকায় প্রকাশ্যে একজন ক্যাব চালককে পিটিয়ে খুন করে দিল কয়েকজন সহনাগরিক। ভাবা যায়? সিনেমায় এই অভিরামের মৃত্যুর খবরটা পেয়ে যেরকম অভিরামের স্ত্রী সীতা কথা হারিয়েছিলেন, ঠিক সেরকম কলকাতার এই ক্যাব চালক জয়ন্তর স্ত্রীও তো কথা হারিয়েছেন। সিনেমায় এই উন্মত্ততার পেছনে পেটের খিদে ছিল মূল কারণ। তখন চারপাশে খাদ্যদ্রব্যের হাহাকার চলছে। আজকে এই উন্মত্ততার কারণ কি? কেন এই নৃশংস উগ্রতা? কি কারণে বলুন তো লোকে এতটা অসহনশীল হয়ে উঠছে? যাবতীয় মানবিকতা, এই ধরনের বিষয়গুলো উধাও। সুস্থ চিন্তা। আজকেই একটা খবর দেখছিলাম, এই কলকাতা শহর একজন বাবা তার 15 বছরের মেয়েকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন খুন করার জন্য। কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এক বাবা তার নিজের মেয়েকে খুন করেছে। পারে কি করে বলুন তো? কি কারণে এরকম একটা খুনি মনোভাব? বারবার কিন্তু এই প্রশ্নটা উঠছে, একটার পর একটা ঘটনা ঘটছে আর প্রশ্নটা পাগল করে দিচ্ছে। বিশ্বাস করুন, উত্তর পাচ্ছি না। মাঝে মাঝে ভীষণ অসহায় লাগে, জানেন তো? রাস্তাঘাটে আমরা সবাই, আমি আপনি, আমরা তো আমাদের পরিবারের সদস্যদের রেখে বের হচ্ছি, নিয়ে বের হচ্ছি, তারা বের হচ্ছেন, সবাই তো আমাদের বের হতে হচ্ছে, আমাদের পেটের তাগিদে কিছু না কিছু করতে হচ্ছে। কোথায় কখন কি ঘটে যাবে কেউ বলতে পারে? গ্যারান্টি দিতে পারবেন বাড়িতে ফিরবে? সমাজের এই প্রবণতার দায়টা কার বলুন তো? দেখুন, আমাদের সমাজে যা কিছু হয় আমরা চোখ বুজে রাজনীতির উপর চাপিয়ে দিতে, তো রাজনীতির তো শুধু দায় হতে পারে না। আবার এটাও ঠিক, রাজনৈতিক নেতারা পুরো দায়টা ছেড়েও ফেলতে পারেন কি? তারা তো আমাদের প্রভাবিত করেন, তারা আমাদের পথ দেখান, তারা আমাদের লিড করেন, তারাই তো সেই জন্য লিডার। এই দেখুন না, বিধানসভা ভোট এখনো বছর দেড়েক বাকি, কিন্তু এখন থেকেই যেভাবে দখলদারির থ্রেট চলছে, থ্রেট কালচার, হুঁশিয়ারি, নেতারা হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। এবার নেতাদের এই হুঙ্কার হুঁশিয়ারিতে অনুগামীরা যদি উগ্র হয়ে ওঠে, সেই উগ্রতার দায়টা নেতা বা রাজনীতি কেউ নেবে তো? নাকি তখন সেটাকে জাস্ট একটা বিচ্ছিন্ন ব্যতিক্রম এরকম সব তকমা দিয়ে দেওয়া হবে? এই যে যাদবপুরে যেটা হয়েছে, মানে শিক্ষামন্ত্রীকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেটা এক ধরনের উগ্রতা, অন্যায়, নিন্দনীয়, আমরা সমালোচনা করেছি। কিন্তু তারপর যেটা চলছে, তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী একটা কথাই বলে যাচ্ছে, দখল করতে হবে। আরে যাদবপুর কি আমাদের দেশ থেকে শত্রু দেশের ছিনিয়ে নেওয়া কোনো পার্ট নাকি? ওই পাক অধিকৃত কাশ্মীর যেটা দখল করতে হিংস্রতার রাস্তায় হাঁটতে হবে? ওটা তো বাংলা ভারতের মধ্যে একটা জায়গা। ছাত্র সংসদ দখলের যদি কথা বলেন, তার জন্য তো নির্বাচন প্রয়োজন, সেটা দাবিতেই তো আন্দোলন ছিল। তাহলে নির্বাচন ছাড়া দখল করার হুঙ্কারটা কেন? আর এর বাইরে আর দখলটাই বা কীরকম হতে পারে দখল। নন্দীগ্রাম দখলের হুঙ্কারের কথা মনে আছে? সিপিআইএম দিয়েছিল। আজ অবধি তারপর সিপিআইএম ওই নন্দীগ্রামে লাল পতাকা ওড়াতে পারল না, বরঞ্চ নিজেরাই গোটা রাজ্য থেকে নিজেদের
দখলদারি গোটাতে বাধ্য হলো। দেখুন, রাজনীতি শুধু আগুন ছড়াবে আর আগুন লাগলে তার দায় নেবে না, তা তো হয় না। আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভবিষ্যতের আঁচ বর্তমানেই মিলছে। মন্ত্রী থেকে রাজ্যপাল, যাদবপুরে ঘেরাও আন্দোলন নতুন কিছু নয়, হুঁশিয়ারি হুমকিও নতুন নয়। কিন্তু এবার যাদবপুরের দেওয়াল লিখতেও ছাত্র রাজনীতি, এখন দেওয়াল লিখতে চাইছে মেন স্ট্রিম পলিটিক্স। দেওয়ালে লেখা হচ্ছে হয় এসপার নয় ওসপার। আমার বাড়িতে পরশুদিন একটা চিঠি দিয়ে গেছে, এটা হতে পারে প্রেশার ট্যাকটিক। আমরাও বলছি ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। চালিয়ে খেলতে কারা বলছে? মাঠে থাকবে। রবীন্দ্রসঙ্গীত মমতাদি বাজাতে বলেন বলে এরা মাঠে থেকে দুটো বিবৃতি দিতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয় জেতা হারায় কি বা এসে যায়, তবুও যাদবপুরই যেন চাঁদমারি। 2026 বিধানসভার প্রস্তুতি, আর তাতেই কি যাদবপুরকেই চাঁদমারি ভাবা হচ্ছে? যাদবপুর যার বিধানসভাও তার ভরকেন্দ্র ভেবেই দখল করার হুঙ্কার দেওয়া হচ্ছে যাদবপুরকে। রাজনীতির ডিকশনারিতে থ্রেট আছে, জেদও আছে, মরিয়া অথবা মারিয়া যে কোনো অপশানেই দখলদারির ইচ্ছে আছে, আর ইচ্ছে থাকলে এফেক্টও আছে। কিন্তু নেতাদের কথার মিসইউজ হলে, অপব্যবহার হলে, কেউ অপব্যবহার করলে আমার মনে হচ্ছে কথায় বলে ছবি কথা বলে। সিসি ক্যামেরার ফুটেজ, মাছ বিক্রেতারা মার খেয়েছেন, 1006 টাকাও খুইয়েছেন। কে খেলো? অভিযোগ 2 তৃণমূল কর্মী পুলিশ পরিচয় কবজির জোর দেখিয়েছেন, মাছ টাকা সব খেয়েছেন। ঘটনাস্থল নিউ ব্যারাকপুর। আর যাদবপুর লালকা বাজারে মাছ কিনেছেন, দামও মিটিয়েছেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। অবচেতনে প্রায়শ্চিত্ত করলেন নাকি সায়নী? যাদবপুর কাণ্ডে আজ সৃজন ভট্টাচার্যকে থানায় ডাকা হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে গাড়ি চাপা কাণ্ডে আদালতে না বলা পর্যন্ত ওই অভিযুক্ত চালককে নাকি ডাকাই হয়নি। দেখুন, রাজনীতি যেখানে থাকবে সেখানে এক যাত্রায় পৃথক ফল হওয়াটাই স্বাভাবিক, জানি আমরা। ইন্দ্রানুজ রায় আহত পড়ুয়া আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল, যা শুনেছি আজকে ছাড়া হয়নি। 16টা সেলাই পড়েছিল শুনলাম। এবার গাড়ি চাপা পড়লে মাথা থেতলে যায়, চোখ নষ্ট হয়ে যায়, গাড়ি চাপা পড়লে সে তো মরেই যেত, ইত্যাদি বিভিন্ন কথা সাম্প্রতিককালে আমরা শুনছিলাম। কেউ একবার ভেবে দেখলেন এই ছেলেটির বাড়ির কি পরিস্থিতি? আজ তো নারী দিবস, স্পেশাল ডে সেলিব্রেট করা, সেটা তো সবার মধ্যে রয়েছে, তৃণমূলও করছে, মহিলা নেত্রীরা র্যালি করছেন, লক্ষ্মীর ভাণ্ডার তো এই সরকারই দিচ্ছে। তাহলে সেই সরকার বা সেই শাসকের নেতা মন্ত্রীরা কেন একবার ওই আহত পড়ুয়ার মায়ের কথা ভাবতে পারছেন না? গাড়ি চাপা পড়লে কি হতো? বেঁচে থাকতো? কেন মরলো না, কেন ভাঙলো না? এই কথাগুলো যখন চারপাশ থেকে উঠছে, তখন সেই মায়ের কি মনের অবস্থা সেটা বোঝা কি এতটাই কঠিন? দেখো, ইন্দ্রানুজ হোক বা যে কেউ, এই রাজনৈতিক প্রতিপক্ষ হোক বা শাসক দলের লোক, একটা মিনিমাম জিনিস তো থাকা উচিত, মানবিকতা বলে যাকে আর কি। জানেন তো, রাজনীতি সেটা হারিয়ে ফেলেছে, আমি বুঝতে পেরে গেছি। আমরা তো হারাতে পারি না, কারণ তাতে সমাজের হারার চান্সটা বাড়তে থাকে। নারী জিতলেই তো সমাজ জিতবে, আমরা তাই আমাদের লক্ষ্যে অবিচল। এবার নারী স্বাধীনতার মাপকাঠি কেমন, এই প্রশ্নটা তো উঠবে। আমাদের এমডি বরুণ দাস তার ডুয়োলগ অনুষ্ঠানে প্রশ্নটা করেছিলেন অপর্ণা সেনকে। উত্তরটা এই সম্ভবত অনেক কথা বুঝিয়ে দেবে। That if I have to talk about somebody personifying the concept of women empowerment in Bengal in modern times, I think your name would emerge as in the top of that list. I remember Shoshti Brutto, this journalist, famous journalist at the time, he came and interviewed me, and I said at that time, which must have been in the
60s, no, late 60s or something. I said that I think, it's better for people to live together before marriage. And I said that if I have children, I had a daughter already, when she grows up, I'm not going to tell her not to go to bed with boys or men because she's not going to listen to me. I'm going to teach her about contraception. Everybody was thoroughly shocked. I mean, everyone, what are you saying? What have you been saying? You're publicly talking about contraception, publicly talking about living together. And I thought, oh my God, what have I done? But that's who I am. ভাবনার তার প্রতিফলন, এর ব্যালেন্স বা ভারসাম্যটাই সব, জানেন তো, এটাই নারী পুরুষ নির্বিশেষে সমাজের যে কোনো অংশের ভারসাম্য বজায় রাখে। মোদ্দা কথা হলো, মনে এক আর মুখে এক, এটা আমরাই করি বা রাজনৈতিক করে, সমাজ এগিয়ে যায় কিন্তু নিজের গতিতেই। আর সব থেকে বেশি যেটা বোঝার দরকার হয়, নারী পুরুষ না, মানুষ কি না।